দর্শক, ইউরোপা চলছে কোপা আমেরিকায় দুটো লিগ নিয়ে কথা বলতে চাই, দুটো চ্যাম্পিয়নশিপ নিয়ে ইনফ্যাক্ট কথা বলতে চাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক আনুল ইকবাল মিতু। আনুল ইকবাল মিতু, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, গতকাল রাতে আপনার জার্মানি বাদ পড়ে গেছে, আপনি নিশ্চয়ই খুবই কষ্টে আছেন। তারপরেও খেলা যেটা হয়েছে, জার্মানি তো আসলে ভালোই খেলেছে কাল রাতে। জি, ধন্যবাদ। এবং একাত্তরের সমস্ত ক্রীড়ামোদীদের বলছি, আগে আমি আনোয়ারুল ইকবাল মিতু হিসাবে বলিনি। ইয়েস, দুঃখ পেয়েছি, ঠিক আছে, বাট একটা জমজমাট খেলা কিন্তু দেখেছি। এবং এজ এ সাপোর্টার বলছি না, বলছি যদি গোলগুলো সবকিছু হতো, আপনি যদি দেখেন বল বল পজিশনেও দেখেন, পাসিং কমপ্লিশনেও দেখেন, জার্মানি কিন্তু অনেক ভালো খেলেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। অন্যান্য দিনের তুলনায়, এবং দুইটাই আনবিটেন দল ছিল, এবং আমি তো মনে করি এই দুটো টিমেরই ফাইনাল যাওয়ার মতো সক্ষমতা ছিল। বাট বেটার টিম উইন করেছে, ভেরি গুড। কিন্তু ওপেন নেট গুলো যে মিস করেছে জার্মানি, বিশেষ করে কাই হারভেটস একাই 3টা গোল মিস করেছেন, ওপেন নেট মিস করেছেন, বারে লেগে বল ফেরত এসেছে। এইটাই আমি সবসময় বলি যে লাকের কিছু জিনিস সবসময় খেলার মধ্যে থাকে, যেটা কালকে স্পেনের পক্ষে ছিল, জার্মানির পক্ষে ছিল না। তো সুতরাং সমানে সমানে খেলা হয়েছে। ভালো দুটো দলের একজন বাদ হবে, কারণ দেখেন যেই গ্রুপে পড়েছে জার্মানি, স্পেন, আবার রাতের খেলা যেটা আপনার ফ্রান্স এবং পর্তুগাল, 4টা টিমই কিন্তু আপনার ফাইনালে যাওয়ার মতো, এবং 4টা টিমই কিন্তু ওয়ার্ল্ডের রিকগনাইজ টিম, যেটা আমি সবসময় বলি যে যেমন ভালো দল ও বড় দল। তো সুতরাং খেলাটা আমার খুব ভালো লেগেছে। অ্যাজ এ অ্যানালিস্ট বলছি এখন যে স্পেন জার্মানি যেই যেত, এই দলটাই ফাইনালে যাওয়ার চান্স কিন্তু বেশি। তো কারণ আমি বলতে চাচ্ছি এটাই, যে দেখেন ফ্রান্সের মতো দল এই পর্যন্ত কোনো একটা আপনার 90 মিনিটে কোনো গোল করতে পারেনি। মানে একটাই গোল করেছে এমবাপে, সেটা ফ্রম পেনাল্টি। বাট ফিল্ড গোল বলতে যেটা বোঝায়, ওন গোল, সেম সাইড গোল ছাড়া, আপনি অবাক যে ফ্রান্সের মতো দল এই পর্যন্ত একটা গোল কিন্তু তারা করতে পারেনি। এবং ফ্রান্স পর্তুগালের খেলাও কিন্তু 50-50 হয়েছে। আপনারা যেটা রিপোর্টে বলছিলেন যে রোনাল্ডোর কথা, সেই খেলাটাও কিন্তু জমজমাট হয়েছে সেই রকম। মানে দুই দল যেইভাবে গোলের চান্স মিস করেছে, এটা কিন্তু উল্লেখ করার মতো এবং দেখার মতো, যে এরকম বড় বড় প্লেয়াররা এই গোলগুলো যে মিস করবে, এটা কিন্তু আমার ধারণাতেও ছিল না। তো যাই হোক, আপনি যেহেতু, আমরা জার্মানি স্পেনের কথায় আবার ফিরে আসি, প্রথম হাফটা যত না ভালো হয়েছে, দ্বিতীয় হাফ কিন্তু তার তুলনায় বেশি ভালো হয়েছে। এবং আপনি যদি দেখেন ফ্রান্স এবং পর্তুগালের খেলায় যে এরকম ওপেন নেট হয়েছে, জার্মানি স্পেন খেলায় ততটা না হলেও কিন্তু জার্মানি যদি গোলগুলো সবকিছু হতো, আমি মনে করি আপনার খেলাটা 4-3 হওয়া উচিত ছিল, যদি গোলগুলো হতো আর কি। তো যাই হোক, আপনার কিন্তু একটা জিনিস রেকর্ড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্পেন কিন্তু এই 1 বছরে কোনো গেম হারেনি, প্লাস ওয়ান ডিকেড পর্যন্ত আপনি কিন্তু জার্মানি স্পেনকে হারাতে পারেনি। তো সুতরাং এটা কিন্তু তাদের পরের একটা রেকর্ড। এবং তাদের যে ইয়াং জেনারেশন যেমন আসছে, যেমন ইয়ামাল শুধু একা না, আরো আপনার পেড্রি থেকে শুরু করে ইয়াং জেনারেশন, আমি একটু ভয়ে ছিলাম যে এই নতুন নতুন প্লেয়ার যারা আসছে, বিশেষ করে জার্মানিতেও ফ্লোরিয়ান উইটজ এবং জামাল মুসিয়ালা, এরা কিন্তু সামনে আপনার ফুটবলটাকে আমাদের জন্য আর কি, দর্শকদের জন্য জীবন্ত করে রাখবে, সেটা ফর শিওর। এবং আপনি যদি দেখেন টার্কিতেও আর্ডা গুলার বলে যে প্লেয়ারটা আছে, সেও কিন্তু মানুষের নজর কেড়েছে। আমি ইয়াংস্টার প্লেয়ারদের কথা জি। বলছি। এবং দেখেন 22 বছর 23 বছর হলেই আমরা কিন্তু এখন বুড়ো বলে ফেলছি। যেহেতু ইয়ামাল কেবলমাত্র আপনার যদি তারা ফাইনালে যায়, সেই দিন যদি সে খেলে, সে হবে ইয়াংগেস্ট 17 বছরের, ওদিনই তার জন্মদিন। সেই 17 বছরের প্লেয়ার যখন চলে আসে, তখন 22-23 আমাদের কাছে কিন্তু পুরনো মনে হয়ে যাচ্ছে। তো সুতরাং গতকালকের খেলাটা আমার সাপোর্টার হিসেবে মন খারাপ হয়েছে, বাট অ্যাজ এ অ্যানালিস্ট আমি একটা ভালো খেলা উপভোগ করেছি। একেবারেই, যেরকম আমরা ফাইনাল ম্যাচের যে উত্তেজনাটা থাকে প্রত্যেকটা মুহূর্তে Correct. সেরকম মনে হয়েছিল। এবং দু দলই আসলে একেবারে ডিজার্ভিং টিম ছিল, কিন্তু আসলে আপনি যেটা আসলে বারবার করে বলছেন, এই ধরনের নকআউট ম্যাচগুলোতে ভাগ্য অনেক বড় একটা ব্যাপার। গতকাল আসলে জার্মানি দুর্ভাগা ছিল। টনি ক্রুজের লাস্ট ম্যাচ ছিল জার্সিতে, তাদের দেশের জার্সিতে, সেখান থেকে তিনি আসলে একটা ট্যাকল করেছেন পেদ্রিকে, ইয়াংস্টার পেদ্রি, আপনি তার কথা বলছিলেন, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন?
আসলে দেখেন এটা হয়ে যায় কারণ টনি ক্রুজ সবসময় একজন জেন্টেল প্লেয়ার এবং সে তো রিয়াল মাদ্রিদের একজন আইকনিক প্লেয়ার। কারণ রিয়াল মাদ্রিদে এত সব ভালো প্লেয়ার খেলে, সেইখানে হয়তোবা তার নামটা কম আসলেও জার্মানি একটা খুব ভালো কাজ করেছে। কারণ জার্মানি ওয়ার্ল্ড কাপে আপনার বের হয়ে যাওয়ার পরে ফার্স্ট রাউন্ডে তারা কিন্তু খেই হারিয়ে ফেলছিল এবং তারা কিন্তু রেকর্ড পরিমাণ গেম তারা হেরেছে, এক বছরে 8টা গেম তারা হেরেছে। সেই জায়গা থেকে এই আপনার এই ইউরোতে জার্মানি যে ভালো করেছে এটা আমার কাছে মানে বেশ ভালো লেগেছে। প্লাস আমি তো মনে করি কোচের উচিত হবে টনি ক্রুজের সাথে কথা বলা এবং তাকে আরেক বছরও যদি আপনি দলে রেখে দেন তাতে কোনো ক্ষতি হবে না, যদি সে আর কি রিটায়ারমেন্ট থেকে বের হয়ে দেশের জন্য খেলতে চায়। তো কারণ কি সবসময় একটা দলে এক্সপেরিয়েন্স আর ইয়াং এই দুটো জিনিস দিয়ে মিশ্রণ করলে টিমটা ভালো থাকে। এবং জার্মানির যেটা আমি চোখে দেখেছি সেটা হচ্ছে তাদের একটা জায়গায় এখনো ভালো দুর্বল আছে, সেটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন। ডিফেন্স লাইনে আপনার সেন্ট্রাল ডিফেন্ডারের কথা বলছি, সেখানে একজন ভালো দক্ষ প্লেয়ার তাদের আসলে টিমটা কিন্তু আরো আরো বেশি স্ট্রঙ্গার হয়ে যাবে। নিশ্চয়ই। আমরা যদি একটু পর্তুগালের ম্যাচ নিয়ে কথা বলি, পর্তুগাল ফ্রান্স ম্যাচের আগে আসলে সবাই ভাবছিল এই ম্যাচে হয়তো ফ্রান্স অনেক বেশি আধিপত্য বিস্তার করবে, কারণ তাদের কিলিয়ান এমবাপের মতো একজন ইয়াংস্টার আছেন এবং তিনি আসলে যে গতিতে দৌড়ান, আমরা কিলিয়ান এমবাপে বললেই আসলে ওয়ার্ল্ড কাপের সেই ফাইনাল ম্যাচের কথাই মনে পড়ে। তিনি যেভাবে আসলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, সেখান থেকে গতকালে তার পারফরমেন্স কেমন দেখছেন? এবং স্পেশালি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলতে চাই, তার লাস্ট ম্যাচ ছিল, আমরা ম্যাচ শেষে দেখছিলাম যে 41 বছরের যে পেপে তার কাঁধে হাত রেখে মানে ক্রিস্টিয়ানো রোনালদো কথা বলছিলেন বেশ, এবং ম্যাচ শেষে পেপেকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কি বলেছেন, তিনি শেয়ার করতে রাজি হননি। এই যে এই ব্যাপারগুলো মানে আমরা শেষবারের মতো হয়তো এক্সপেরিয়েন্স করছি, এগুলো কিভাবে দেখছেন? আচ্ছা, আমি প্রথমটা থেকে আসি। যেমন একটা কথা বলি, ফ্রান্স এবং হল্যান্ড এই দুটো দল কিন্তু মারাত্মক স্লো স্টার্টার আপনি দেখবেন, এবং এরা যদি ওই কোয়ার্টার ফাইনাল লেভেল পর্যন্ত চলে আসে সামহাও কিন্তু ফাইনালে যায়, সামহাও এটা যাবেই। এবং আপনার যে জিনিসটা রোনাল্ডো এবং মেসি এই দুইজনকে নিয়ে আসলে কথা বলার কিছু নাই। দে হ্যাভ প্রুভেন দেলসের, বারবার তারা প্রুভ করেছে তারা অন্য ক্লাসের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এতে কোনো ভুল নাই। কিন্তু দেখেন বয়স কিন্তু একটা মানুষকে চেপে ধরে টুডে টুমরো। তো সেই জায়গাটাতেই রোনাল্ডো একটু পিছিয়ে গেছে। কারণ কি আপনি সৌদি লিগের পারফরমেন্স দেখে কিন্তু আপনি ইউরোপা খেলতে বা ইউরো লিগ খেলাটা অত ইজি না। বাট রোনাল্ডোকে কোনো মতেই কারোর থেকে ছোট করে দেখার কিচ্ছু নাই, কারণ উনি বললাম তো উনি আউট অফ দ্য ওয়ার্ল্ড একজন প্লেয়ার। বোথ মেসি এবং রোনাল্ডো দুই ভক্তদের জন্যই কথাটা বলছি, তারা একদিন খারাপ করতেই পারে, আবার তাদের যে পারফরমেন্স দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে দেখেই তো আজকে সে রোনাল্ডো, আজকে সে মেসি। আদারওয়াইজ তো সেই লেভেলে তারা যেতে পারতো না। কিন্তু জিনিসটা যে দেখেন কালকের যে খেলাটা, আমি তো বলেছি আমি কালকে এমিলির সাথে একটা টক শোতে ছিলাম, আমি কিন্তু অলওয়েজ পর্তুগালকে খুব ভালো টিম বলি এই কারণে আপনি ওদের ইন্ডিভিজুয়াল প্লেয়ার গুলো দেখেন। আপনি দেখেন ডিয়াগো জটা, ইব্রাহিমা কোনাটার মতো প্লেয়ার বেঞ্চে বসে থাকে, তো এই প্লেয়ার গুলো কিন্তু অন্য যে কোনো দলের 11তে খেলার মতো প্লেয়ার। বোথ ফ্রান্স এবং আপনার পর্তুগালের যে প্লেয়ার গুলো কালকে মাঠে ছিল তারা যে কোনো দলের মানে বেঞ্চে বসেও যারা আছে তারা কিন্তু যে কোনো দলের তাদেরকে আসলে প্রথম 11-এ খেলিয়ে দেওয়া যেতে পারে এইরকম আসলে তারা। ইয়েস এবং আপনি কার নাম বলবেন দেখেন, আপনি যদি আমি বলি ডিয়াগো জটা থেকে শুরু করি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বার্নার্ডো সিলভা, আপনি কানচেলো, তারপরে আপনি রুবেন ডিয়াজ, আপনি কাকে বাদ দিবেন? আপনাকে যদি টিম বানাতে দেওয়া হয় আমি তো মনে করি আপনি খুব প্রবলেমে পড়ে যাবেন। আবার এদিকে দেখেন জুয়েলস কুন্ডে, তারপরে আপনার উপমেকানো, তারপরে চোমেনি, তারপরে আপনার এমবাপে তো সবাই আমরা চিনি, ঠিক আছে, তারপরে থুরাম, মানে আমিও তো বুঝছি না আসলে যে কোন, এই জন্যই আমি কালকে কিন্তু যখন আমাকে জিজ্ঞেস করছে কোন দলকে এগিয়ে রাখবেন আমি কিন্তু বলেছি এই খেলাটাতে 50-50, এবং জার্মান স্পেনের খেলাতে আমি বলেছি 60-40 ইন ফেভার অফ স্পেন বিকজ অফ আপনার তাদের হিস্ট্রি কিন্তু তাদের সাক্ষী দেয় দে আর আনবিটেন টিল মেনি ডেজ, এবং তারা কিন্তু 1 ডিকেড জার্মানির সাথে কিন্তু হারেনি। তো এই জিনিসগুলো
চিন্তা করে জার্মানির আমাদের ঘরের কথা মাটিতে বলতে হয়। স্পেন কখনোই আসলে জিততে পারেনি, যেটা গতকাল আসলে প্রথমবারের মতো করেছে। সেদিক থেকে আসলে স্পেন যেভাবে এসছে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল নিশ্চিত করছে, ডিজার্ভিং টিম আসলে প্রত্যেকে, যে দুটো ম্যাচ নিয়ে আমরা কথা বলছি, যে যেত তারাই আসলে ডিজার্ভ করে, এবং আমরা আলটিমেটলি দুটো ফাইনাল ম্যাচই দেখে ফেলেছি কোয়ার্টার ফাইনালে এসে। বেস্ট টিম গিয়েছে, কোয়ালিফাই করেছে, আমরা নিশ্চয়ই ম্যাচ নিয়ে তো আলোচনা করবোই। আজও খেলা আছে। আনোয়ার ইকবাল মিতু, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু।